উনি এখন আসলে শুধু বিএনপির কোন সম্পদের মধ্যে নেই। উনি উনি বিএনপির কোন সম্পদ না, শুধু তিনি আসলে এখন একটা জাতীয় সম্পদের রূপান্তরিত হয়েছেন। আমার কাছে মনে হচ্ছে যারা নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে এই রাজনৈতিক কারণে, এই যে রিসেন্টলি যিনি ভেনেজুয়েলার পেলেন, তার থেকে তার অবদান আমার কাছে মনে হচ্ছে অন্তত 10 গুণ বেশি, যে বিএনপি বাংলাদেশের অস্তিত্বের সাথেই আছে। আমরা আলোচনা করছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং অপরাপর রাজনীতি বিষয়ে। অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, বিরতির আগে আমরা যে আলোচনায় ছিলাম সেটা যদি একটু কন্টিনিউ করি। তার দল তার যে বর্তমানে যে রাজনৈতিক সক্রিয়তার অভাব, সেটা আসলে বোধ করবে কিনা সামনে নির্বাচন 2-2.5 মাসের মধ্যে সেই জায়গায়। আপনাকে ধন্যবাদ। উম, সাইফুল ভাইয়ের কথা ধরে একটু বলছি, আয়রন রক যেটা বললেন উনি, আপনি দেখেন, মানে 1 মিনিট এটা সময় নিচ্ছি, সেটা হলো আপনি 71 সাল থেকে ধরেন, 1979-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আপনি কিন্তু পাবেন বেগম খালেদা জিয়াকে। 71-এও তার, ওনার অপরিসীম ত্যাগ, একটা পরিবার একদম বিচ্ছিন্ন, এবং তার পরিবার থেকে কিন্তু সামরিকভাবে ঘোষণা দেওয়া হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আপনি দেখেন 7ই নভেম্বরের কথা বলেন, আপনি তখনও দেখেন একটা পরিবার, এবং তিনি তো সেই পরিবারের আক্রান্ত ব্যক্তি। তো আপনি দেখেন কত বড় একটা ঝুঁকির মধ্যে দিয়ে ওনারা গিয়েছেন 71-এ 7ই নভেম্বরে। এই যে পুরো একটা দশকের, 1 দশকের মধ্যে কিন্তু দুইটা মারাত্মক ধাক্কা গেল। তারপরে দেখেন আপনি আবার 1 দশক ধরে সামরিক বাহিনীর বিরুদ্ধে, সামরিক শাসকের বিরুদ্ধে লড়াই চললো। তারপরে আবার 1.5 দশক ধরে একটা রাজনৈতিক দলের ফেসিবাদী শাসকের শাসনের বিরুদ্ধে চললো। এই যে এই যে অবস্থাটা, এই অবস্থাটার কারণে আমি, উনি আয়রন রক বলেছেন, আমি আর এভাবে বলতে চাই, এটা ঠিক আছে, সাথে আমি এটা যুক্ত করতে চাই যে উনি এখন আসলে শুধু বিএনপির কোন সম্পদের মধ্যে নেই। উনি উনি বিএনপির কোন সম্পদ না, শুধু তিনি আসলে এখন একটা জাতীয় সম্পদের রূপান্তরিত হয়েছেন। তো এখন এই জাতীয় সম্পদ, জাতীয় প্রতীক, আমি তো মাঝে মাঝে আজকে কোথায় জানি বলেছি যে আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যতে যদি আমাদের এই সকল ট্রানজিশনাল কান্ট্রিগুলোতে যদি যে সকল বিপ্লব হবে, সেই সকল বিপ্লবগুলোতে, কর্তৃত্ববাদ বিরোধী বিপ্লবে উনি একটা অনুপ্রেরণার জায়গায় রূপান্তরিত হয়েছেন। অথচ মানে বিএনপি বা বাংলাদেশের একটা মানে বেদনার জায়গা হলো, এইরকম একটা লড়াইকারীকে আমরা কিন্তু ইন্টারন্যাশনালি প্রতিষ্ঠিত করতে পারি নাই। মানে তার প্রচার, এটা আমরা করতে পারি নাই। যে মানে তিনি যেভাবে লড়াইটা করেছেন, যে বিরাট মানের লড়াইটা করেছেন, এবং এটা যদি পৃথিবীর অন্য দেশে হতো, আপনি দেখেন মানে 2.5 দশক ধরে লড়াই করা, এবং আরো 2টা ইভেন্টের কথা আপনাকে বললাম, ক্রাইসিসের কথা বললাম, জি। সব মিলে যদি আপনি ধরেন, উনি তো আসলে একটা মানে, মানে এটা বেশি করে বলা হচ্ছে কিনা আমার মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যারা নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে এই রাজনৈতিক কারণে, এই যে রিসেন্টলি যিনি ভেনেজুয়েলার পেলেন, তার থেকে তার অবদান আমার কাছে মনে হচ্ছে অন্তত 10 গুণ বেশি। এখন কিভাবে, কোন প্রক্রিয়া এগুলো দেওয়া হয় এবং কি করা হয়, এবং এই বিষয়গুলোতে আমরা কিভাবে ইনভলভ হতে পারি, সেটা আলাদা বিষয়। কিন্তু কম্পেয়ার টু, জাস্ট গত নোবেল পুরস্কারের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, আপনি দেখবেন রাজনৈতিক ব্যক্তি হিসেবে যেহেতু উনি পেয়েছেন, ভেনেজুয়েলার বিরোধী নেত্রী, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরতে পারেন যে এই অবদানটা অন্তত অন্তত 10 গুণ বেশি। এখন আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করে, প্রথম প্রশ্ন যে প্রশ্নটা আপনি উত্থাপন করেছেন, সেটা হলো যে দলের মধ্যে কোনো ক্রাইসিস হবে কিনা। আসলে বেগম খালেদা জিয়া তো বিএনপি অবশ্যই একটা অ্যাসেট। তিনি শুধু বিএনপির নয়, বাংলাদেশেরও অ্যাসেট। এখন এই অবস্থায় দলটা যখন নির্বাচনে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে, আমরা তো কখনোই চাই না, আমরা সবসময় দোয়া করছি যে আল্লাহ যেন ওনাকে সুস্থতার সাথে আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন। এখন এটাই আমরা প্রত্যাশা করতে চাই, যে কোনো পরিস্থিতিতেই বিএনপি যেহেতু গত 15 বছর লড়াইয়ে টিকে ছিল, এবং বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে থেকে আহ একটা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার 15 বছর, 1.5 দশক প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছে, সেই বিএনপি আমার কাছে মনে হচ্ছে যে কোনো পরিস্থিতিতেই দলের যে কোনো ক্রাইসিসেই দাঁড়াতে পারবে আগামী নির্বাচনে। যে কোনো পরিস্থিতি, আমরা এটা কখনোই এভাবে চিন্তা করি না, যে কোনো পরিস্থিতিতেই দল আহ, তার প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেই। এবং খালেদা জিয়া সকল অবস্থাতেই বিএনপির নেতাকর্মীদের একজন একজন একটা অনুপ্রেরণা নাম। সো তিনি সবসময় অনুপ্রেরণা হিসাবেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে থাকবেন, কারণ এটা তো উনি তৈরি করেছেন নিজের মধ্যে। এটা আসলে আপনি দেখবেন একাডেমিক জায়গা থেকে কিন্তু বলা যায়, এটা জাস্ট রাজনৈতিক জায়গা থেকে নয় বা দলের জায়গা থেকে নয়। গত 15 বছর তিনি নিজে যেভাবে একটা রাজনৈতিক নেতৃত্ব থেকে প্রতীকে রূপান্তরিত হয়েছেন,
ফেসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতীকী পরিচিত হয়েছে। সেই প্রতীকটার জায়গা থেকে আমি বলছি, তিনি তো অনুপ্রেরণা শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, তিনি তো শুধুমাত্র বিএনপির জন্য অনুপ্রেরণা নয়, তিনি সারা আমার কাছে মনে হচ্ছে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করবে, কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়বে, এইরকম কর্তৃত্ববাদ ফেসিবাদের বিরুদ্ধে লড়াইকারী নেতৃত্ব এবং ধারাবাহিকভাবে থাকতে পারা, এবং এই যে নিজের পারিবারিক মারাত্মক চ্যালেঞ্জ, আপনি দেখেন থাকসিন সিনাওয়াত্রা পালিয়ে পালিয়ে চলে গেলেন, এরকম পরিস্থিতি আরো অনেকেই বলেছিলেন, কিন্তু তারা 1 বছর টিকেন নাই বা টিকতে চান নাই, তারা যেদিনই ক্ষমতা উৎখাত হয়েছেন সেদিনই পালিয়ে গিয়েছেন। তো এই এই জায়গা থেকে মাটি কামড়ে থাকা, এবং উনি আপনি যদি দেখেন 2009-10 সালে যদি উনি চাইতেন, উনি কিন্তু একটা কম্প্রোমাইজ করে চলে যেতে পারতেন তার ছেলের কাছে। এক ছেলে অসুস্থ, তার লাশ ফিরে আসলো, আরেক ছেলে নির্বাসনের মতো করে। এই অবস্থায় পারিবারিক যে একটা নিপীড়ন, নির্যাতন, এদিক দিয়ে তার মানে তরুণ, মানে তার তারুণ্যের মধ্যে থাকা অবস্থায় তিনি তার হাজবেন্ডকে হারালেন, মানে রাষ্ট্রপতি হাজবেন্ডকে। এই যে রাষ্ট্রপতির স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, এই অবস্থায়, এবং নিজে প্রধানমন্ত্রী 2-3 বার হলেন, তারপরে যে এই ধরনের দখল উনি নিতে পারবেন, এইটা সত্যি আপনি আমাকে যেভাবে ব্যাখ্যা করেন না কেন, আমার কাছে মনে হচ্ছে এটা একটা অসম্ভব অসম্ভব যাত্রা। এই অসম্ভব যাত্রাটা যেতে উনি উতরাইতে পেরেছেন, আমার কাছে মনে হচ্ছে যে কোনো পরিস্থিতিতেই এই যেই দলটার এই ধরনের একজন নেতৃত্ব ছিল, সেই দলটা কখনোই ভেঙে পড়তে পারে না। এই দলটা ভেঙে পড়লে আমি মাঝে মাঝে এখনকার সময় মনে হয় যে বিএনপি বাংলাদেশের অস্তিত্বের সাথেই আছে।